আমেরিকার বিরুদ্ধে বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ একটা শোডাউন করতে যাচ্ছে। আমেরিকা বিরোধী একটা জোটকে কি আরো বেশি শক্তিশালী হওয়ার একটা বিষয় দেখছেন কিনা? আমেরিকার জন্য এটা কি কোনো ধাক্কা বয়ে নিয়ে আসবে কিনা? যে রাশাকে ইন্ডিয়া ট্রাস্ট বেশি করবে না আমেরিকাকে ট্রাস্ট বেশি করবে, তারা তো আমেরিকাকে ট্রাস্ট করতে পারবে না। রাশাকে যতটা ট্রাস্ট করতে পারে আমেরিকাকে ততটা ট্রাস্ট করবে না। কাজেই আমেরিকা ধমক দিল আর তারা তাদের তেল কেনা বন্ধ করে দিল, এটা তো এত সহজে হওয়ার কথা। আমেরিকার পলিসি তো না, এটা আমি বলবো ট্রাম্পের পলিসি, যে সবাইকে শত্রু বানিয়ে দেওয়া। হ্যাঁ, এটা আমি আশঙ্কা করছি যে ইন দ্য এন্ড আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে। এই যে সম্মেলনটা হচ্ছে, তাদের যৌথ ইকোনমি আমেরিকার ইকোনমির প্রায় সমান। আমেরিকা 25% পৃথিবীর অর্থনীতিতে অবদান রাখে, জিডিপিতে। তাদের মধ্যে যদি সম্পর্কটা অথবা আন্ডারস্ট্যান্ডিংটা আরো সুসংহত হয়, তাহলে ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ আমেরিকার জন্য। আমেরিকার বিরুদ্ধে বিশ্বের বেশ কয়েকটি শক্তিশালী দেশ একটা শোডাউন করতে যাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে অনেক বিশ্ব নেতা যাচ্ছে। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, যেখানে হুমকি দেওয়া হচ্ছে যে রাশিয়ার সাথে বন্ধুত্ব করলে ট্যারিফ বাড়ানো হবে, সেখানে আমরা রাশিয়া, চীন এবং ইন্ডিয়া একসঙ্গে দেখতে পাচ্ছি। পররাষ্ট্রনীতি থেকে একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, কিংবা আমেরিকা বিরোধী একটা জোটকে কি আরো বেশি শক্তিশালী হওয়ার একটা বিষয় দেখছেন কিনা? আমেরিকার জন্য এটা কি কোনো ধাক্কা বয়ে নিয়ে আসবে কিনা, কি মনে হচ্ছে? আমেরিকা মনে করে যে সে যে কাউকে ধমক দিতে পারে, আর ধমক দিলেই কাজ হবে, এবং ধমক দিয়ে তো কাজ তারা করতে পারে। হ্যাঁ, কিন্তু মুশকিল হয়েছে এখানে যে তারা ধমক দিচ্ছে একই সাথে অনেক, এখানেই প্রবলেম হয়ে গেছে। আপনার ধরেন, যদি একজনকে পিক আপ করে আর বাকি দুজনকে যদি সাথে রাখে, তাহলে সেটা ইফেক্টিভ হয়। কিন্তু আপনি যদি একই সাথে এত এনিমি পিক আপ করেন, দেখেন যে টেরিফের ব্যাপারে তার কোনো বন্ধু আছে পৃথিবীতে? সে তার আমেরিকার সবচেয়ে স্ট্রংগেস্ট অ্যালাই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। সেই ইউরোপিয়ান ইউনিয়ন কেউ ধরেছে? হ্যাঁ, তাদের অ্যালাই সেই জাপান, সাউথ কোরিয়া, তাদেরকেও বাদ দেয়নি। হ্যাঁ, আর আপনার এখানে আমরা তিনটা শক্তির কথা বলছি, চায়না, রাশিয়া, ইন্ডিয়া। এই দেশগুলো তো ছোটখাটো দেশ না, এই দেশগুলো বড় দেশ, এদের ইকোনমি হিউজ, এদের পপুলেশন হিউজ। হ্যাঁ, কাজেই এরা এখন যেভাবেই করেছে, আপনি দেখেন ইন্ডিয়ার সাথে রাশিয়ার বন্ধুত্ব অতি পুরনো বন্ধুত্ব, বহু বছরের বন্ধুত্ব। এবং আমি যদি বলি যে রাশিয়াকে ইন্ডিয়া ট্রাস্ট বেশি করবে না আমেরিকাকে ট্রাস্ট বেশি করবে, তারা তো আমেরিকাকে ট্রাস্ট করতে পারবে না। রাশিয়াকে যতটা ট্রাস্ট করতে পারে আমেরিকাকে ততটা ট্রাস্ট করবে না। কাজেই আমেরিকা ধমক দিল আর তারা তাদের তেল কেনা বন্ধ করে দিল, এটা তো এত সহজে হওয়ার কথা। কাজেই ইন্ডিয়া আপনার একটা ওই ট্রাম্পের যে ট্যারিফ দিয়েছে, আপাতত তো 50%, 25% প্লাস পেনাল্টি 25%। কাজেই তারা হয়তো আমেরিকাকেও কিছুটা দেখিয়ে দিচ্ছে যে ঠিক আছে, তুমি যদি আমাদেরকে এইভাবে ট্রিট করো, তাহলে আমি তোমার যারা বড় অপোনেন্ট চায়না, রাশিয়া, তাদের সাথেই যাব। হ্যাঁ, আর ইন্ডিয়া তো অলরেডি সেই ব্রিক্স এর মেম্বার। আমেরিকার সাথে তাদের বন্ধুত্ব তাদের স্বার্থের কারণে, কিন্তু আপনার এখানে যখন আস্থার প্রশ্ন আসে, তারা আমেরিকার উপর আস্থা রাখতে পারে না। এই কারণেই এই তিনজনের বন্ধুত্ব। এতে আমার মনে হয় না যে এই যে আমেরিকার ইদানিং আমেরিকার পলিসি তো না, এটা আমি বলবো ট্রাম্পের পলিসি, যে সবাইকে শত্রু বানিয়ে দেওয়া। হ্যাঁ, এটা আমি আশঙ্কা করছি যে ইন দ্য এন্ড আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, কিছুদিন আগেও তো আসলে শুনতাম যে ট্রাম্প পুতিনকে বন্ধু বলে সম্বোধন করছেন, নরেন্দ্র মোদিকে বন্ধু বলছেন। এখন আসলে বন্ধুত্বের জায়গা থেকে সরে আসার বিষয়টা, পাল্টাপাল্টি ট্যারিফ, আরো পাল্টাপাল্টি যে দ্বন্দ্ব, এই বিষয়টা আসলে সামনের দিনগুলোতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? সেই সাথে এই সম্মেলনে যদি আমেরিকা বিরোধী যে জোট, এই জোটটা যদি আসলেই একটা শক্তিশালী অবস্থানে আসে, তাহলে আসলে বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার যে ভারসাম্য আছে, সেইটা আসলে কতটা নষ্ট হবে বলে আপনি মনে করছেন, কিংবা আমেরিকা কি একটু কোণঠাসা হয়ে যাবে কিনা? জি জি, দেখুন, এই যে এসসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যার মিটিং হতে যাচ্ছে, সেখানে 10টা মেম্বার,
মূলত হচ্ছে ফরমার সোভিয়েত ইউনিয়নের বেশ কয়েকটা প্রদেশ, আগে যারা ছিল উজবেকিস্তান, তাজিকিস্তান থেকে শুরু করে এমন যারা ছিল তারা, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া, চায়না, ওরা তো রয়েছেই, মোট পাকিস্তানও আছে এখানে। তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটা যেমন ফল বয়ে নেওয়া আসা উচিত ছিল তেমনটা ওরা করতে পারেনি, সেখানে ওরা ফেল করেছে। এখন পর্যন্ত এটা একটা লুজ ইকোনমিক অ্যালায়েন্স, মাঝে মধ্যে ওরা কিছু মিলিটারি এক্সারসাইজ একত্রে করে, এটা কোনো মিলিটারি অ্যালায়েন্সও না, এটা কোনো শক্ত ইকোনমিক অ্যালায়েন্সও না। এর থেকে বরং ব্রিক্স এর যে 20 মেম্বার্স আছে সেটা আরো বড় ধরনের একটা ঐক্য, তাই না? ব্রিক্সে কিন্তু এই দেশগুলোই রয়েছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, চীন আছে, তার বাইরে গিয়েও আরো ব্রাজিল থেকে সাউথ আফ্রিকাতে রয়েছে, প্লাস ওরা আরো এক্সপ্যান্ড করেছে। ব্রিক্সের যে ইকোনমি, এটা হচ্ছে পৃথিবীতে 44% ইকোনমি হচ্ছে ব্রিক্স ওন করে। আর যে এসসিও যে সম্মেলনটা হতে যাচ্ছে 28 তারিখে, তারা 24% ইকোনমি ওন করে। অর্থাৎ এই যে সম্মেলনটা হচ্ছে, তাদের যৌথ ইকোনমি আমেরিকার ইকোনমির প্রায় সমান। আমেরিকা 25% পৃথিবীর অর্থনীতিতে অবদান রাখে, জিডিপিতে, আর এরা হচ্ছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, এখানে এই যে অ্যালায়েন্সটা, এই অ্যালায়েন্সটা আসলে এখনো কার্যকর, ততটা কার্যকর অ্যালায়েন্স না। এর কারণ হচ্ছে মূলত ভারত এবং চীনের মধ্যে যে এক ধরনের বর্ডার রিলেটেড হিচিং রয়েছে, প্লাস হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে এক ধরনের বৈরিতা রয়েছে। তারা দুটো দেশই কিন্তু এখানে সদস্য, যার জন্য ওরা ঐক্যবদ্ধভাবে বড় কিছু করতে পারে না। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মতো অথবা নেটোর মতো ওয়েল কোঅর্ডিনেটেড কোনো গ্রুপ এটা না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ইসরায়েলের ব্যাপারে চীনের মানে কি বলে, ইন্ডিয়ার যে অবস্থান, এটা আবার অন্যান্য দেশ পছন্দ করে না, তাই না? ইসরায়েলকে সমালোচনা করতে ইন্ডিয়া রাজি না, কিন্তু সেখানে মনে করুন যে পাকিস্তান আছে, তারা সমালোচনা করতে চায়, অন্যান্য যে মিডল ইস্টের দেশগুলো তারা সমালোচনা করতে চায়। অর্থাৎ এইসব ডাইনামিক্সের কারণে পাকিস্তান ভারতের যে সম্পর্ক, ভারত চীনের যে সম্পর্ক, এইসব কারণে এই অর্গানাইজেশনটা খুব স্ট্রং কোনো অর্গানাইজেশন এখনো না। তবে প্রয়োজনের খাতিরে, অর্থাৎ ট্যারিফ দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়ে, আমেরিকার দ্বারা কর্নার্ড হয়ে, আমেরিকার দ্বারা সমালোচিত হয়ে, তারা যদি তাদের যে এটা যোগাযোগটা এবং কোঅর্ডিনেশনটা আরো সুসংহত করে, তাহলে আমি আশ্চর্য হব না। এইবারের যে সম্মেলন, সেখানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এটা ট্রাইপাট্রিয়েট একটা মিটিং হবে। সেখানে মানে পুতিন, শি জিনপিং এবং মোদি, তারা তিনজন একত্রে বসবে, এবং মোদি এবং শি জিনপিং তারাও আলাদাভাবে সাইড লাইনে বসবে। তাদের মধ্যে যদি সম্পর্কটা অথবা আন্ডারস্ট্যান্ডিংটা আরো সুসংহত হয়, তাহলে ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ আমেরিকার জন্য। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ধরনের বাইপোলার ওয়ার্ল্ড পৃথিবীর জন্য ভালো, যে ইউনিল্যাটারাল ওয়ার্ল্ড না থেকে, যে সবকিছুই আমেরিকার কথায় উঠবে বসবে। যদিও আমরা আমেরিকার নাগরিক, কিন্তু যেমন সোভিয়েত ইউনিয়ন ভার্সেস ইউএসএ যখন ছিল, তখন এক ধরনের ব্যালেন্স ছিল, তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের সমস্যা নিয়ে একজনের কাছে যেতে পারতো। তবে সেই অর্থে যদি এই এসসিও এবং ব্রিক্সটা আরো সুসংহত হয়, সেটা বরং একটা ব্যালেন্স তৈরি হওয়ার জন্য, পৃথিবীতে রাজনৈতিক ব্যালেন্স তৈরি হওয়ার জন্য, অর্থনৈতিক ব্যালেন্স তৈরি হওয়ার জন্য বরং মন্দ কিছু না। আর এই যে কর্নার করে ফেলা এই লোকগুলোকে, যেটা মনির ভাই বললো যে সবাইকে আপনি শত্রু বানিয়ে ফেলবেন, ইনক্লুডিং কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এটা কিন্তু আমেরিকার পলিসি না, এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পলিসি। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পলিসি, ডিপ্লোম্যাটিক পলিসি, অর্থনৈতিক পলিসি এবং ডিক্টেটোরিয়াল পলিসি, সবগুলো ব্যাপারে দেখা যাচ্ছে এক ধরনের এক্সট্রিমে আমেরিকাকে নিয়ে যাচ্ছে, যার জন্য মানুষেরা অসহিষ্ণু হয়ে উঠছে দুনিয়াতে। তারা আলাদা আলাদা অ্যালায়েন্স খুঁজে বেড়াচ্ছে। সুতরাং এটা তাদের প্রয়োজন, অ্যালায়েন্সটা করবে। কারণ ইন্ডিয়াকে আপনি যতই সমালোচনা করেন, তারা তাদের স্বার্থের বাইরে গিয়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না, এবং চীন থেকেও তাদের বাণিজ্য বন্ধ করবে না, এবং চীন তো আমেরিকার কথায় উদ্বস একেবারেই করবে না। সেই অর্থে ওরা প্রায় এখন উদীয়মান মহাশক্তি বলা যায়। আপনি যদি এই যে পারচেজিং প্রাইস প্যারিটি বলে, পিপিপি তে ধরেন, তাহলে আমেরিকার থেকে বড় অর্থনীতি হচ্ছে এখন চায়না। চায়নার অর্থনীতি হচ্ছে 18 ট্রিলিয়ন ডলার, আমেরিকার হচ্ছে এরকম আর কি 25-26 ট্রিলিয়ন ডলার। কিন্তু চায়নার সে 18 ট্রিলিয়ন ডলার দিয়ে আপনি যা করতে পারেন, আমেরিকার 25 ট্রিলিয়ন ডলার দিয়ে এটা আপনি করতে পারেন না। অর্থাৎ এটাকে বলে আর কি পারচেজিং প্রাইস প্যারিটি। সেটার বিচারে চায়নার অর্থনীতির
মানে সাইজটা অলরেডি $28 ট্রিলিয়ন, আর তারা অলরেডি পৃথিবীতে নাম্বার 1 ইকোনমি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।